Motorola S40 না, এটা Motorola S40 না, এটা হচ্ছে Motorola Edge 2023 এবং এইটা বাংলাদেশে খুব একটা পপুলার হয় নাই, কিন্তু Motorola S40 যেটা সেইটা আবার ইন্ডিয়া অথবা বাংলাদেশে ভালোই জনপ্রিয়তা পাইছে এবং কিছুটা কোয়ালিটি ইস্যু ছিল, অনেক জায়গায় অনেকে কোয়ালিটি ইস্যু নিয়ে কমপ্লেন করছেন। তো এটার দিক দিয়ে কোয়ালিটি কোনো ইস্যু পাই নাই, এটা বাংলাদেশে মোটামুটি বলতে গেলে নতুনই ধরতে পারেন, কারণ এটা লঞ্চ হয়েছে S40 লঞ্চ হওয়ার প্রায় অনেকদিন পরে, মানে 2000 শেষের দিকে। বর্তমানে এই সেটটা যে প্রাইসে পাওয়া যাচ্ছে আমার কাছে বেশ ভ্যালু ফর মানি একটা ডিল মনে হয়েছে এবং আমি এটার মধ্যে যা যা পাইছি আপনাদের সংক্ষিপ্ত আকারে বলি। এটা হচ্ছে 7.67 থিক একটি সেট এবং এটার ওয়েট হচ্ছে 172 গ্রামের মতো, যা বেশ স্লিম এবং স্লিক এবং বেশ লাইট ওয়েটেড একটা ডিভাইস এবং এটার মধ্যে POLED ডিসপ্লে দেওয়া আছে যেটা 144 হার্টজ সাপোর্ট করে এবং যেটার মধ্যে কালার প্রোফাইল বিভিন্ন রকম ভাবে চেঞ্জ করা যায় এবং সবচেয়ে ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে এটার মধ্যে ক্যামেরা দিচ্ছে, তারা কোনো ফালতু ক্যামেরা দেয় নাই। মেন সেন্সরটা দিচ্ছে 50 মেগাপিক্সেলের, মানে অ্যাজ ইট ইজ S40 এর যে সেন্সর গুলো সেগুলোই দেওয়া হয়েছে। মোটামুটি 50 মেগাপিক্সেলের মেন সেন্সর দিচ্ছে, 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড একটা সেন্সর দিচ্ছে, এক্সট্রা কোনো বাজে সেন্সর দেয় নাই এবং আল্ট্রা ওয়াইড যে সেন্সরটা সেটাই আপনার ম্যাক্রো লেন্সের কাজ করে। ম্যাক্রো লেন্সের কোয়ালিটি বেশ ভালো ছিল, ব্যাটারি দিচ্ছে 4400 mAh যেটা মোটামুটি একদিনের ব্যাকআপ দিয়ে দেয়। তো হাইলাইটেড পয়েন্ট মোটামুটি এগুলোই। সামনে গরিলা গ্লাস কোনটা ইউজ করছে মানে স্পেসিফিক বলা হয় নাই, কোনোভাবে মেনশন করে নাই। ব্রাইটনেসও ভালো। পিছনে আপনারা ইকো লেদার মানে ভিগান লেদার বলে অনেকে, যেটা আর কি প্লাস্টিক টাইপের যেটা দেওয়া হয়েছে, মানে অ্যাজ ইট ইজ S40 তে যেটা দেওয়া আছে ঠিক ওই টাইপেরই। বাট কথা হচ্ছে এখানে একটা কালারে লঞ্চ হয়েছে সেটটা এক্লিপস ব্ল্যাক, মানে এই যে কালারটা দেখতেছেন এটা এক্লিপস ব্ল্যাক নামে লঞ্চ হয়েছিল এবং এটার দুইটা ভেরিয়েন্ট হয়, 8256 এবং 12256। আমারটা 8256 জি ভেরিয়েন্ট এবং স্টুডিও স্পিকার দিচ্ছে, মানে এটার মধ্যে নাই বলতে তেমন কিছু নাই, ভালো কাজ করছে Motorola। ক্যামেরা সেকশনেও দুর্দান্ত চমক আছে। তো চলুন ভিডিও শুরু করি, বিস্তারিত আলোচনা করবো আজকে এই Motorola Edge 2023 এর মানে কি ভালো কি মন্দ আছে সেগুলো নিয়ে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সেটটার পোর্টস এন্ড বাটন সব ঠিক আছে, আমি বিস্তারিত বললাম না। আপনি নিচে শুধু সিম কার্ড ট্রেতে একটা সিম ইউজ করতে পারবেন, মানে ফিজিক্যাল একটা সিম, আরেক সাইডে সিমের স্লট দেওয়া থাকলেও সেটা সাপোর্ট করে না, কারণ S40 তেও সেম ছিল। তো এখানে আপনারা একটা ফিজিক্যাল সিম পাবেন আর একটা ই সিম ইউজ করতে পারবেন। ই সিম এখানে 4টা থেকে 5টা পর্যন্ত সর্বোচ্চ ইউজ করতে পারবেন আপনারা সুইচ করে করে, এবং আমি সিম ট্রাই করতেছি, দুইটা সিম আমি ইউজ করছি, কোনো ইস্যু পাইনি নেট নিয়ে। এখানে ওয়াইফাই 6E দেওয়া আছে, আপনারা সেখানে ওয়াইফাই এর কোনো স্পিড সমস্যা পাবেন না। ডুয়েল ব্যান্ড ওয়াইফাই যেটা 2.4 GHz এবং 5 GHz দুইটা সাপোর্টই করে এবং স্পিড বেশ ফাস্ট ছিল। আর এখানে ব্লুটুথ 5.2 দেওয়া হয়েছে, ডুয়েল 4G ব্যান্ড পাবেন আর এখানে 5G ব্যান্ড দেওয়া আছে 25টার মতো এবং ডুয়েল 4G ভোল্টেজ সাপোর্ট পাবেন, কোনো রকম ইস্যু নাই এবং নেটওয়ার্ক স্পিড বেশ ফাস্ট ছিল। আমি ওয়াইফাই এবং মোবাইল নেটওয়ার্কে দুটাতেই ট্রাই করছি, কোনো রকম ইস্যু দেখি নাই। তো কানেক্টিভিটি সেকশনে আমি কোনো রকম ইস্যু পাই নাই। হ্যাঁ, এটার মধ্যে কল রেকর্ডিং নাই, এটা আগেই বলে দিতেছি। আর এইটা কানাডিয়ান ভেরিয়েন্টের ফোন, মানে ইউরোপিয়ান ভেরিয়েন্টের কোয়ালিটি নিয়ে এটা কোনো ইস্যু নাই, আমি চেক করছি ভালো হবেই, কারণ যেহেতু S40 সিরিজ একটা ইস্যু কন্ট্রোল মানে কোয়ালিটি কন্ট্রোল নিয়ে একটা ইস্যু হয়েছিল, তো অনেকেরই সেটের এই ক্যামেরা সেন্সর ভালো ছিল, আমি ভালো করে চেক করছি, দেখতে পাচ্ছেন ক্যামেরায় কোনো রকম ভালো অথবা কোনো রকম মানে কোনো রকম ইস্যু হয় নাই, সামনেও বেশ ক্লিয়ার ছিল। আর ডিসপ্লেটা দিচ্ছে তারা 6.6 ইঞ্চের একটা POLED ডিসপ্লে যেটা 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে, যেটা আর কি মানে বেশ ফ্লুইড ছিল। আমার একটা কথা বলবো, এটার SoCর কারণে এটার ফ্লুইডিটি একটু সমস্যা করে, 144 হার্টজে কিছুটা আপনারা জিরাইনেস ল্যাগ পাবেন। আমি অটোতে দিয়ে দেখছি কোনো সমস্যা হয় নাই, এটা 144 হার্টজই সমস্যা করে, তো এটা চিপসেট লিমিটেশন বলতে পারেন। আর এটার মধ্যে পিক ব্রাইটনেস দেওয়া আছে 1200 নিটস এর মতো, আমি টেস্ট করছি HMI মোডে, এটা 825 পর্যন্ত চায়, তো ওই দিকেই পাবেন। তো ব্রাইটনেস নিয়ে কোনো ইস্যু নাই, ব্রাইটনেস বেশ ভালো ছিল। তো এটার মধ্যে ওয়াইড ওয়াইন এলন দেওয়া আছে, তো আপনারা OTT যে প্ল্যাটফর্ম গুলো আছে অথবা ইউটিউবে এইচডিতে ভিডিও স্ট্রিম করতে পারবেন। আমি ইউটিউবে এইচডি এর ভিডিও স্ট্রিম করছি, কোনো রকম ইস্যু দেখি নাই, আটকে যাওয়ার কোনো সমস্যা নাই, বেশ স্মুথলি প্লে করতে পারছিল। আর স্পিকারের ক্ষেত্রে বলতে গেলে এখানে স্টুডিও স্পিকার ইউজ করা হয়েছে এবং এইটা ডলবি অ্যাটমস টিউন করা, এবং ডলবি অ্যাটমস এর কারণে আপনারা যখন এইটা ল্যান্ডস্কেপ মোডে ধরবেন এখানে 60% উপরের থেকে 40%, মানে মেন কথা হচ্ছে 60-40 রেশিওতে সাউন্ড পাবেন, উপরে 40 নিচে 60। তো সাউন্ড কোয়ালিটি বেশ ভালো ছিল, মানে প্রচুর লাউড ছিল। আমি গেমিং সেকশনে মোটামুটি হেডফোন ছাড়াই আমি এটা চেক করছি। বাই দ্য ওয়ে এটার মধ্যে কিন্তু হেডফোন জ্যাক নাই, হেডফোন ছাড়াই আমি ফুট স্টেপ গুলো শুনতে পারছি, এনিমি ফুট স্টেপ। তো বেশ ভালো ছিল সাউন্ড এক্সপিরিয়েন্স, কোনো ইস্যু আর কথা না, এবং বেশ লাউড ছিল। তো মাল্টিমিডিয়া কনজাম্পশন নিয়ে কোনো ইস্যুর কথা না, আপনারা যারা মাল্টিমিডিয়া কনজাম্পশন করতে চান তাদের কোনো ইস্যুর কথা না। আর এটার মধ্যে যে ফিঙ্গারপ্রিন্টটা ইউজ করা হয়েছে, এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেহেতু POLED ডিসপ্লে, সেক্ষেত্রে একটা কথা বলবো, এই ফিঙ্গারপ্রিন্টটা কিছুটা স্লো, অনেক সময় কাজ করে অনেক সময় কাজ করে না, এই জিনিসটা আমার কমপ্লেন মনে হয়েছে। আর ফিঙ্গারপ্রিন্টের যে প্লেসমেন্টটা সেটা আমার কাছে বেশ নিচে মনে হয়েছে, মানে একটু উপরে দিলে হয়তো ভালো হইতো, মানে বেশ ভালো একটা আউটপুট পাওয়া যেত। তবে ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো লাগছে,
আছে, ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা নাই, মানে বেশ ক্রিস্পি ভিভিড কালার প্রডিউস করে। আমি ভিভিডি রাখছি অল টাইম। ভিভিডি আপনারা বেশ ভালো একটা আউটপুট পাবেন, স্ট্যান্ডার্ডও খারাপ না। আর কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে একটা প্রিমিয়ামনেস নেয়, হাতে নিয়ে বেশ কমফোর্ট ফিল করবেন। পিছন দিকেও একটু কার্ভ করা, আবার পুরো সামনের ডিসপ্লেটাও বেশ ভালো রকম কার্ভ করা, তো সাবধানে ইউজ করবেন, পরে গেলে সমস্যা হতে পারে। আর আরেকটা কথা জানিয়ে রাখি, এখনো এই পর্যন্ত মানে মোটরোলার যে সেটগুলো সেগুলোতে গ্রিন লাইন খুব একটা বড় নাই, এটা সম্পর্কে আরো তথ্য কম পাইছি, তো যতটুকু পাইছি সেটুকুই দিলাম। এখন এইখানে পার্থক্য হচ্ছে এসওসি সেকশনে। এসওসি সেকশনে এটার মধ্যে ইউজ করছে 7030 মিডিয়াটেক ডায়মেনসিটি, এটা একটা 6nm ফ্যাব্রিকেশন তৈরি, এবং S40 ইউজ করা হয়েছে 8020 মিডিয়াটেক ডায়মেনসিটি, সেটাও 6nm ফ্যাব্রিকেশন তৈরি। পার্থক্য হচ্ছে 8020 এটা একটু পাওয়ারফুল, মানে বলতে গেলে আপনারা মানে এটার থেকে একটু আপগ্রেড বলতে পারেন, মানে একটু পাওয়ারফুল বলতে পারেন, কারণ ওইটাতে আন্তর্জাতিক স্কোর আসে মাত্র 7 লাখের উপরে, এটার মধ্যে আন্তর্জাতিক স্কোর আসে 5,20,000 মতো, ওইটার ক্ষেত্রে 7 লাখের উপরে চলে যায়। তো এই ডিফারেন্সটা আছে, 2 লাখের মতো ডিফারেন্স আছে। হিটিং ইস্যু খুব একটা নাই, আমি টেম্পারেচার সর্বোচ্চ 39 পর্যন্ত পাইছি, মিটারে পাইছি, মিটার আর কম পাইছি, মানে ইন্টারনাল যে গেমিং মোডটা আছে সেইখানে 38 39 হাইস্ট দেখাইছে, 40 অনেক সময় দেখাইছে, ওই হাইস্ট পর্যন্তই। তারপরে সিপিইউ থ্রটল টেস্ট করলাম, দেখলাম থ্রটল খুব একটা করে না, 80% থেকে থ্রটল এভারেজ স্কোর দেখায়, মানে 80% পর থেকে তারা এভারেজে থ্রটল শুরু করে। থ্রটল স্কোর খুব ভালো ছিল, থ্রটলের গ্রাফটাও বেশ ভালো পাইছি আমি। এখানে জিপসি স্কোর আসছে 1,88,722, যেটা বেশ ভালো এসএসসি অনুযায়ী। গিগবেঞ্চ 6 এর স্কোরও চেক করছি, সিঙ্গেল কোরের স্কোর আসছে 1031 এবং মাল্টি কোরের স্কোর আসছে 2500 মতো, তো স্কোর ভালো ছিল, এটা নিয়ে কোনো কমপ্লেন করার মতো না। এইখানে একটা ব্যাপার আমি বলে রাখি, মেমোরির ক্ষেত্রে কিছু ব্যাপার আছে, যেমন আপনারা এখানে র্যাম পাবেন 8GB LPDDR5 এর, এখানে আবার 256GB মেমোরি থাকার কারণেও এখানে কিন্তু UFS 2.2 দিছে, তারা 3.1 দেয় নাই, তো এটা একটা ডাউনসাইড মনে হয়েছে। কিন্তু স্পিড ভালো ছিল, বেশ ফাস্ট ছিল, ব্লেজিং ফাস্ট, আপনারা ভালো রকম অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ধরে রাখতে পারবেন, এবং এর র্যাম ম্যানেজমেন্ট এবং মোটরোলার যে নতুন ইউআইটা, এটার যে মানে সাপোর্টটা ভালো বেটেকে অপটিমাইজ করা হয়েছে, যার কারণে বেশ ভালো আউটপুট পাইছি। রিডিউ স্পিড পাইছি আমি 297 MB/s, রাইট স্পিড পাইছি আমি 271 MB/s, সেক্ষেত্রে কিছুটা কম বলবো, মানে ওই রকম টাইপের স্লো না। তো কিছু গেমিং টেস্ট করছি, গেমিং টেস্টের ব্যাপারে আসি। পাবজিতে আমি এটার মধ্যে হাইয়েস্ট HDR আলট্রা সেটিং খেলছি, যেটার আউটপুট বেশ ভালো ছিল, কোন রকম ইস্যু পাই নাই। পাবজি বেশ স্মুথ প্লে করা যায়, এবং এই ক্ষেত্রে এটার মধ্যে গেমিং মোড দেওয়া আছে, গেমিং টার্বো মোড, সেটা অন করে নেবেন, এবং টার্বো গেমিং যদি অন করেন সেই ক্ষেত্রে সেট ভালো রকম ব্যাকআপ দেয় এবং ভালো রকম হিট হয়, এই জিনিসটা আছে। এবং এই জিনিসটার কারণে আপনার গেমে বেশ কিছুক্ষণ প্লে করার পরে, আমি 2টা ম্যাচ প্লে করছি, 2টাতেই সেকেন্ডার পাইছি, এটা বেশ মানে ভালো লাগছে দেখে আর কি, খেলে ভালো লাগছে। তো পাবজিতে আমি ভালো রকম আউটপুট পাইছি, এবং স্মুথে এক্সট্রিম বন্ধ যায়, তবে আমি HDR আলট্রাতে খেলছি, তো আমার কাছে HDR আলট্রার এক্সপিরিয়েন্সটা বেশ ভালো লাগছে, কোন রকম ইস্যু দেখি নাই, হ্যাং ল্যাগ পাই নাই, এবং বেশ ভালোভাবে খেলা যাচ্ছিল। এই গেমগুলো প্লে করতে গেলে আমি মনে করছিলাম সমস্যা হবে, কিন্তু কোনো রকম সমস্যা আমি ফেস করি নাই। এবং আগেও আপনাদের একটা কথা বলছি, আন্তর্জাতিক স্কোর 4 লাখের উপরে গেলে দেখবেন গেম প্লে মোটামুটি করা যায়, তো এটার মধ্যে পাবজি নিয়ে কোনো ইস্যুই পাই নাই। তারপরে আসি জেনশিন ইম্প্যাক্টে, এটা একটা বেশ গ্রাফিক্স হাংরি এবং মেমোরি বেশ কনজিউম করে এবং বেশ হিট করে সেটটাকে, তো এটা সব সেটের ক্ষেত্রে মোটামুটি একই টাইপের, তো এটার ক্ষেত্রেও ভিন্ন না। তবে যখন আমি হাইস্ট FPS এ খেলতে গেছি, মানে প্রচুর ল্যাং, প্রচুর হ্যাং, প্রচুর মানে ফ্রেম ড্রপ এগুলো পাইছি, তো জেনশিন ইম্প্যাক্টের অনুভূতি খুব একটা ভালো ছিল না। তবে যখন আমি মিডিয়াম সেটিং খেলতে গেছি তখন প্লেও একটা এক্সপিরিয়েন্স হয়েছে, তো ভালো একটা এক্সপিরিয়েন্স পাইছি। তো মিডিয়াম সেটিং খেলার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভালো একটা আউটপুট পাইতে পারেন, এবং আমি পাইছি এটার থেকে। বাই দ্য ওয়ে আর একটা কথা বলে রাখি, এখানে ক্যামেরা আউটডোর ইউজের ক্ষেত্রে আমি দেখছি যে এটা দিনের বেলায় এবং গেমিং এর মানে জেনশিন ইম্প্যাক্টের ক্ষেত্রে বিশেষ করে ভালো রকম হিট হয়, যেটা 40°C পর্যন্ত যায়, এইটা বলে রাখার দরকার ছিল মনে হয়, তার জন্য বলে দিলাম। আর এত সিম সেট, এটার মধ্যে কুলিং সিস্টেম ভালো, তারপরেও হিট প্রচুর হয় এবং সেটা ঠান্ডা হইতে ভালো রকম সময় যায়। তবে হ্যাঁ, একটা জিনিস ভালো, সেটা হচ্ছে হিট ওয়ার্নিং অথবা অ্যাপ ক্র্যাশ টাইপের কোন রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে না এই পর্যন্ত। তারপরে টুকটাক যে গেমগুলো সিওডি ট্রাই করছি, সিওডির মধ্যে আমি হাইয়েস্ট FPS এ খেলছি, মানে হাইয়েস্ট যে সেটিং গুলো আছে সেগুলোতে খেলছি, কোন রকম ইস্যু পাই নাই। গেম বেশ প্লেবল ছিল, স্মুথ ছিল, ইউজার এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল গেমের। সিওডিতে কোন রকম ইস্যু দেখি নাই, বেশ কয়েকবার ট্রাই করছি গেমিং এ, মানে সিওডিতে কোনো রকম হ্যাং ল্যাগ কিচ্ছু পাইনি, বেশ ভালো ছিল এবং গ্রাফিক্সটাও বেশ ভালো লাগছে। তারপরে অ্যাসপাল্ট 9 টেস্ট করছি, অ্যাসপাল্ট 9টাও বেশ স্মুথ প্লে করা গেছে, কোন রকম ইস্যু দেখি নাই, বেশ ভালো গেম প্লে পাইছি এটার থেকে, এবং গ্রাফিক্সটা বেশ উপভোগ্য ছিল এবং ডিসপ্লেটা ভালোর কারণে বেশ ভালো একটা আউটপুট দেয় এটার থেকে। তো গেম প্লে নিয়ে আমার কোনো ইস্যু নাই, আমি কোনো ইস্যু বলবো না। তবে একটা ইস্যু হচ্ছে, সেটা হচ্ছে জেনশিন ইম্প্যাক্টে একটু সাবধান, কারণ জেনশিন ইম্প্যাক্টে হাই FPS এ ট্রাই করতে গেলেই ভেজালে পড়বেন। মিডিয়াম FPS এ যদি খেলেন, মিডিয়ামে অথবা লোতে যদি খেলেন, ডিফল্টে যদি খেলেন, সেক্ষেত্রে একটা ভালো আউটপুট পাবেন। আর গেমিং মোড আছে, সেই ক্ষেত্রে টার্বো গেমিংটা ইউজ না করে ব্যালেন্স গেমিং ইউজ করেন, ব্যালেন্স যে মোডটা, সেই ক্ষেত্রে ভালো একটা আউটপুট দেয়, সেটা
আপনার পাবজি বলেন, সিওডি বলেন এবং অন্যান্য যে গেমগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। এখন আছে ক্যামেরা সেকশনে এখানে আগেও বলছি 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং সামনে যে সেন্সরটা দিছে এটা 32 মেগাপিক্সেলের, মানে অ্যাজ ইট ইজ H40 যে ক্যামেরাগুলো মানে সেম সেটআপ দিয়ে দিছে এখানে। বাই দ্য ওয়ে এটার মধ্যে ক্যামেরা টেপ এনেবল করা আছে, আপনারা জি ক্যাম অথবা এলএমসি যেটাই চান ইনস্টল করতে পারবেন, পোর্টও পাবেন, অ্যাভেলেবল আছে। ভিডিও করতে পারবেন সামনে এবং পিছনে 4K 30 fps এ। ভিডিওর আউটপুট গুলো ভালো ছিল। আমি একটা জিনিস খেয়াল করলাম, এইটার মধ্যে মিসটাচ ভালো রকম হয়, মানে কার্ড ডিসপ্লের কারণে ক্যামেরার ক্ষেত্রে সেটা বেশ সমস্যা করে। তাই যারা নিবেন তাদের জন্য একটা সাজেশন হলো কভার ইউজ করার ট্রাই করবেন, সেই ক্ষেত্রে এই মিসটাচটা কম হয়। তো আমি কভার একটা ইউজ করতেছি বর্তমানে, তো সেই ক্ষেত্রে মিসটাচ কম হয়েছে। বাই দ্য ওয়ে এখানে আপনারা সামনে এবং পিছনে 4K 30 fps এ ভিডিও পাবেন। স্টেবিলাইজেশন অপশন আছে, মানে ওআইএস আছে এবং ইআইএস এর অপশন আছে এখানে। তো ব্যাকের ভিডিও কোয়ালিটি বেশ ভালো ছিল। আমি আল্ট্রা ওয়াইড এবং মেইন সেন্সর দুটো দিয়ে ট্রাই করছি, কোনো রকম ইস্যু হয় না। আল্ট্রা ওয়াইডে বেশ ফিল্ড অফ ভিউ মানে প্রচুর এরিয়া ক্যাপচার করে, সেক্ষেত্রে ভালো একটা আউটপুট দেয়। আর হ্যাঁ, এখানে লেন্স সুইচিং করা যায় না, মানে আল্ট্রা ওয়াইড থেকে আপনারা মেইন সেন্সরে যেতে পারবেন না, একটা সেন্সরে থাকতে পারবেন, মেইন সেন্সর থেকে জুম করতে পারবেন। আর 0.5 এ পাবেন আল্ট্রা ওয়াইড, আর 1x এ পাবেন হচ্ছে মেইন সেন্সর। তো পোর্ট্রেট দিয়ে শুরু করি। এখানে পোর্ট্রেটে 3টা মোড আছে, 24mm, 35mm এবং 50mm। এখানে 24mm যেটা সেটা হচ্ছে আল্ট্রা ওয়াইড, এখানে 35mm যেটা সেটা মেইন সেন্সর এবং 50mm যেটা সেটাও মেইন সেন্সর। পোর্ট্রেটের কোয়ালিটি বেশ ভালো ছিল, এজ ডিটেকশন সেপারেশন ভালো করে এবং ফেস ভালো রকম স্মুথও করে, এটাও ঠিক আছে। পোর্ট্রেটের কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লাগছে, বিশেষ করে লো লাইটে এবং ইনডোরে এটার যে আউটপুট আমার কাছে বেশ ভালো লাগছে। আমি নাইট মোড অটোতে দিয়ে রাখছি, সেই ক্ষেত্রে ভালো রকম ব্যালেন্স করতে পারে এবং ভালো রকম আউটপুট দিতে পারে। লাইট একটুটা বেশি থাকলে অটোমেটিক নাইট মোডটা অন হয় না, সেটা ডিফল্ট অবস্থায় তুলে, সেক্ষেত্রে ছবিটা একটু আপনার কালার কম মনে হতে পারে, নয়েজ গ্রেন আসে। আবার যখনই আপনার একটু ডার্ক সাইড পাবে তখনই অটোমেটিক নাইট মোডে শিফট হয়ে যায়, সেক্ষেত্রে আউটপুট বেশ ভালো হয়। তো মুদ্রা কথা বলতে গেলে এইখানে ক্যামেরার অপশনে কোনো কমতি নাই, সামনে এবং পিছনে 4K সাপোর্ট আছে, মানে ভালো রকম অনেক মোড দেওয়া আছে, স্লোমো, টাইম ল্যাপস এগুলো তো পাবেনই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে স্টেবিলাইজেশনের পাশে একটা বাটন আছে, সেখানে আপনারা যদি ক্লিক করেন সেটার ক্ষেত্রে আপনারা সেটটাকে যখন এই 360 অ্যাঙ্গেলে ঘোরাবেন, আপনার যে অ্যাঙ্গেলে ঘোরান ভিডিওটা স্টেবল থাকবে। এটা আপনার ওই অ্যাকশন ক্যামেরা টাইপের ওই অ্যাপ ক্যামেরাগুলোতে এই অপশন দেওয়া থাকে, তো এই অপশনগুলো ভালো লাগছে। এক্সট্রা কিছু ফিচার দিচ্ছে, প্রোমোট আছে, এটা আপনারা প্রোমোট পাবেন। তো ক্যামেরা সেকশনে অনেক কিছু আছে, অনেক কিছু দেওয়া আছে এবং আপনার ইচ্ছা মতো সেটা কাস্টমাইজ এবং ইউজ করতে পারবেন। এখন ব্যাটারি লাইফ নিয়ে বলি, এটা আমি কয়েকদিন টেস্ট করছি। 4400 mAh ব্যাটারি স্বাভাবিকভাবে কম পড়ার কথা, কিন্তু দিন শেষে কম পড়ে নাই, ব্যাটারি ভালো ছিল। তো এভারেজ এসওটিএম বলতে গেলে 6 ঘন্টা 27 মিনিট থেকে 4 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমি পাইছি। যেদিন প্রচুর গেমিং প্রচুর মানে টেস্ট করা হয়েছে সেই দিন আমি 4 ঘন্টা 20 মিনিট পাইছি। আর চার্জিং এর ক্ষেত্রে আমার কাছে 68 ওয়াটের চার্জার বর্তমানে নাই, যে চার্জারটা আছে সেটা দিয়ে টেস্ট করছি, সেটা হচ্ছে অ্যাপেলের 15 ওয়াটের চার্জার এবং 15 ওয়াট মোটামুটি পায় এটার মধ্যে। সেই ক্ষেত্রে এটা চার্জ হইতে 1 ঘন্টার উপরে টাইম লাগে এবং ভালোই তাড়াতাড়ি চার্জ হয়, পিডি চার্জার সেহেতু তাড়াতাড়ি চার্জ করে। তো 68 ওয়াট চার্জার যে টেস্ট করলে এটা আপনার আরো তাড়াতাড়ি করবে, তো এটাই স্বাভাবিক। মেইন কথা হচ্ছে চার্জিং বলেন, ব্যাটারি ব্যাকআপ বলেন, আর এটার যে পারফরমেন্স এবং ডিসপ্লে এবং এটার যে কোয়ালিটি, যে এক্সপিরিয়েন্স, খুব ভালো একটা আউটপুট দেবে। আর বলে রাখি এটার মধ্যে অ্যান্ড্রয়েড 14 আছে, নতুন ইউআই এর যে অপশনগুলো সেগুলো এগুলো এটার মধ্যে দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড 15 পর্যন্ত এটা যাবে, তো আর একটা আপডেট আপনারা পাবেন। তো এর মধ্যে মোটরোলার নতুন ইউআই এর যে ফাংশনগুলো সবগুলো এটার মধ্যে দেওয়া আছে। এর মধ্যে কাস্টমাইজেশনের অনেক অপশন দেওয়া আছে। মোটর যে অপশনগুলো নতুন সেটের ক্ষেত্রে যেটা দিছে, আপনারা সেভ ফোল্ডার পাবেন সেখানে অ্যাপ অথবা যে কোনো রকম আপনার ফাইল সেখানে রাখতে পারবেন। তো এগুলো বিস্তারিত দেওয়া আছে। ডিসপ্লেতে অনেক রকম কাস্টমাইজেশন আছে। সাইডে আপনারা এজ বাটন পাবেন এবং এজ লাইটিংও পাবেন। অলওয়েজ অন ডিসপ্লের ক্ষেত্রে যেটা পাইলাম, অলওয়েজ অন ডিসপ্লে অরিজিনালি যেভাবে কাজ করে এটা সেভাবে কাজ করে না, ট্যাপ করলে এটা অনেক থাকে। তো হ্যাঁ, এটার মধ্যে অ্যান্ড্রয়েড 14 চলতেছে এবং জুলাইয়ের সিকিউরিটি প্যাচ দেওয়া আছে। তো মোটরোলার আপডেট আসছে একটু দেরি হয়, আপনারাও জানেন, তো আপডেট ফাস্ট করলে হয়তো ভালো হতো। মোটর যে স্মার্ট কানেক্ট সেটাও কিন্তু পেয়ে যাবেন। স্মার্ট কানেক্ট কাজ করে। আমি আগে মোটরোলা H50 ফিউশনের যে ভিডিও সেটাতে কিন্তু দেখাইছি, ল্যাপটপ অথবা পিসিতে অথবা আপনার মনিটরে এটা আপনারা কানেক্ট করতে পারবেন ব্লুটুথ ওয়্যারলেসলি যেটা আর কি, আর ওয়্যারের মাধ্যমে। মোটর H50 ফিউশন ভিডিও যারা দেখেন নাই, আই বাটনে থাকবে লিঙ্ক দেওয়া, আপনারা দেখে নিন, আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো এটার প্রাইস নিয়ে একটু বলি। এটার প্রাইস বর্তমানে 25 থেকে 26,000 টাকা পাওয়া যাচ্ছে, প্রি ওন ডিভাইস এটা। আর প্রি ওন বললে ভুল হবে, মানে প্রায় নতুন আমার কাছে একদম। আমি যে একটা স্পট নাই, মানে ফ্রেশ টাইপের পাইছি। আইপি রেটিংস দেওয়া আছে এর মধ্যে IP68, আমি চেক করছি, ঠিক আছে। তো যারা হ্যান্ডি এবং মোটরোলা একটা সেট খুঁজতেছেন, কোন রকম ব্লোটার চান না, ফ্রেশ একটা এক্সপিরিয়েন্স চান মোবাইলের ক্ষেত্রে, ইউজার এক্সপিরিয়েন্স চান, তারা এই মোটরোলা Edge 2023 দেখতে পারেন। যেহেতু মোটরোলা H40 এর প্রাইস একটু বেশি, আর H50 ফিউশন তো জানেন প্রাইস কিরকম বাড়ছে, তো এটা দেখতে পারেন যারা নিতে চান। তো দেখেন এটা চয়েসে রাখতে পারেন।
পারেন এবং আপনারা নিজেরাও এক্সপিরিয়েন্স করতে পারেন, খোঁজ খবর নিতে পারেন। তো এটার তথ্য একটু কম পাওয়া গেছে, তো সেই ক্ষেত্রে ভালো রকম কষ্ট হয়েছে খুঁজতে। তো এই ছিল মোটামুটি ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন সাইনিং আউট।